বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি নতুন বিষয় আলোচনার জন্য। বিষয়টি হলো আনুপাতিক পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচন এবং এর বাস্তবতা। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের প্রধান খলনায়ক, বিগত শেখ হাসিনা সরকারের সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার মিস্টার হাবিবুল আওয়াল গত 5 সেপ্টেম্বর 2024 তারিখ সদল বলে পদত্যাগ করেন। পদত্যাগকালীন সাংবাদিক সম্মেলনে দেওয়া তার বক্তব্যে দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের নিমিত্তে ভবিষ্যতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের বিষয়ে তিনি প্রস্তাব রেখে যান, যা গত কিছুদিন যাবৎ বিভিন্ন রাজনৈতিক মহল এবং সুশীল সমাজের মধ্যে ব্যাপক আলোচনার খোরাক জুগিয়েছে। গত অক্টোবরে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধনী বিষয়ক এক ভার্চুয়াল আলোচনায়ও আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে বিশিষ্ট জনেরা আলোচনা করেন, যা প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় লিড নিউজ হিসাবে ছাপানো হয়েছে। বিষয়টি ইন্টেলেকচুয়াল লেভেলে বেশ ভাইরাল হয়েছে। ওই আলোচনায় বিএনপি দ্বিমত পোষণ করলেও ছোট ছোট দলগুলো এতে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই পদ্ধতিটি আমাদের দেশের আম জনতার কাছে কতটুকু গ্রহণযোগ্য সেটা সবার আগে বিবেচনা করা দরকার। তার আগে বর্তমান বিশ্বে প্রচলিত নির্বাচন ব্যবস্থা সম্পর্কে একটু জেনে আসা দরকার। বিশ্বে যে প্রচলিত পদ্ধতি বিদ্যমান রয়েছে তার মধ্যে ফার্স্ট পাস্ট দি পোস্ট যে পদ্ধতিটি বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তৃতীয় পদ্ধতি হচ্ছে রান অফ নির্বাচন, চতুর্থত র্যাঙ্ক চয়েস ভোটিং এবং পঞ্চম হচ্ছে মিশ্র নির্বাচন ব্যবস্থা অর্থাৎ মিক্সড মেম্বার প্রপোর্শনাল, যেটা 1 এবং 2 পদ্ধতির সম্মিলনে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি পদ্ধতির নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে, যা সেই দেশের রাজনৈতিক পরিবেশ, সামাজিক কাঠামোর উপর নির্ভর করে। তবে আমি প্রথম দুটি পদ্ধতি নিয়েই বেশি আলাপ করতে চাচ্ছি, কারণ এদের মধ্যে প্রথম পদ্ধতিটি বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে এবং দ্বিতীয় পদ্ধতিটি আগামী নির্বাচনে অনুসরণের জন্য বিশেষ একটি গ্রুপ ব্যাপক প্রচারণা চালাচ্ছে, যা বর্তমান প্রিন্ট এবং ইলেকট্রনিক সহ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রথম পদ্ধতিটি হলো প্রথম পাস্ট দি পোস্ট পদ্ধতি। এই পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে কাজ করা একটি পদ্ধতি, যেখানে একটি নির্দিষ্ট আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি উক্ত আসনে নির্বাচিত হবে। ব্রিটেন, ভারত, কানাডা এবং যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। পাকিস্তান এবং বাংলাদেশেও ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে যাবৎ নির্বাচন হয়ে আসছে। এই পদ্ধতিতে ভোট গণনা এবং বিজয়ী নির্ধারণ সহজ এবং খুবই সরল। এই ধরনের নির্বাচনে সাধারণত বৃহৎ দলগুলো জয়ী হয়ে থাকে, ফলে একক দল ক্ষমতায় আসার সুযোগ পায় এবং একটি স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হয়। এছাড়াও নির্বাচিত প্রার্থীর সাথে তার নিজস্ব নির্বাচনী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সরাসরি সংযোগ স্থাপিত হয় এবং ফলে ভোটের টার্নওভার ব্যাপক হারে বৃদ্ধি পায়। তবে এই পদ্ধতিতেও কিছু সমস্যা রয়েছে, যেমন ছোট বা স্বতন্ত্র প্রার্থী সাধারণত এই পদ্ধতিতে সাফল্য অর্জন করতে পারে না, ফলে কোনো প্রার্থী নির্বাচনে ব্যর্থ হলে তার অনুকূলে দেওয়া ভোটগুলি কার্যত বিফলে যায়। দ্বিতীয় পদ্ধতিটি হলো আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এই পদ্ধতিতে মূলত নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতীকের উপর ভোটিং হয়। এতে অংশগ্রহণকারী দলগুলোর কাস্টিং ভোটের আনুপাতিক হারে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদীয় আসন সংখ্যা নির্ধারিত হয়। ধরুন কোনো একটি বড় দল কাস্টিং ভোটে 60% ভোট পেল, সেই ক্ষেত্রে ওই দল 300 আসনের মধ্যে 180টি সংসদীয় আসন লাভ করার যোগ্যতা অর্জন করে, অর্থাৎ ওই দল 180 জন সংসদ সদস্য মনোনীত করার ক্ষমতা পাবে। একইভাবে ছোট ছোট দলগুলিও তাদের অনুকূলে কিছু সংখ্যক সংসদ সদস্য নির্বাচন করার সুযোগ পায়। এতে সকল দলের সম্মিলনে একটা সর্বদলীয় পার্লামেন্ট গঠনের সুযোগ তৈরি হয়, যা জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল সহ বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে। এই পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকে এবং আসন বন্টনের সঠিক প্রতিনিধিত্বের নিশ্চয়তা দেয়। ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায় এবং নানা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব সংসদে থাকে বিধায়
যা নীতি নির্ধারণী বৈচিত্র্য আনতে সক্ষম হয়। তবে এই পদ্ধতি নির্বাচনে প্রায়ই কোনো একক দল গরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। ফলে জোট সরকার গঠন করতে হয়, যা স্থিতিশীলতার অভাব তৈরি করতে পারে। এতে নীতি নির্ধারণ প্রক্রিয়া ধীর হতে পারে, কারণ বিভিন্ন দলের মধ্যে সমঝোতার প্রয়োজন হয়। তাছাড়া এলাকা ভিত্তিক কোনো নির্দিষ্ট প্রার্থী না থাকায় এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে সংসদ সদস্য হওয়ায় সংসদ সদস্যরা সরাসরি এলাকাবাসীর কাছে জবাবদিহি করতে কম বাধ্য থাকে। প্রতিটি নির্বাচন পদ্ধতির নিজস্ব সুবিধা অসুবিধা রয়েছে। প্রথম 5 দ্বীপ পোস্ট পদ্ধতিটি সহজ হলেও গণভোটের অপচয় ঘটায়। তবে আনুপাতিক পদ্ধতিতে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করলেও জোট সরকারের ঝুঁকি বাড়ায়। কোনো পদ্ধতি এককভাবে নিখুঁত নয়, তবে দেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে সঠিক নির্বাচন পদ্ধতি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমল থেকেই ভারতীয় উপমহাদেশে ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতেই সকল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। ব্রিটিশদের পর পাকিস্তান এবং 71-এর পর স্বাধীন বাংলাদেশেও একই পদ্ধতিতে সকল জাতীয় নির্বাচন প্রথম 5 দ্বীপ পোস্ট পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে, যা আমাদের আমজনতা থেকে সকল শ্রেণী পেশার মানুষের মজ্জাগত। এই পদ্ধতিতে প্রান্তিক ভোটারের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ থাকে, ফলে ভোটারের অংশগ্রহণ বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এতে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীও ব্যাপক জনসংযোগ করে নিজের বিজয় নিশ্চিত করতে সচেষ্ট হয়। ফলে নির্বাচিত হওয়ার পরেও এলাকার প্রতি তার দায়বদ্ধতা এবং জবাবদিহিতা তৈরি হয়। আমাদের দেশের জন্য প্রচলিত পদ্ধতি যথাযথ বলে আমি মনে করি। এর সপক্ষে যে যুক্তিগুলি হলো, পদ্ধতিটি আমাদের প্রান্তিক বা তৃণমূল পর্যায়ে ভোটারের থেকে শুরু করে শহরের সকলেরই জানা এবং ভোট গণনা সহজ ও সরল। এই পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতাকারী এবং নির্বাচিত প্রতিনিধির সাথে তৃণমূল ভোটারদের সরাসরি সংযুক্তি ঘটে, যা এলাকার প্রতি জবাবদিহিতা এবং দায়বদ্ধতা সৃষ্টি করে। এই পদ্ধতিতে ভোট কাস্টিং অনেক বেশি হয়, কারণ এতে উভয় পক্ষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। নির্বাচিত প্রতিনিধি এলাকার সকল ধরনের সমস্যার বিষয়ে অবগত থাকায় তার সমাধান এবং এলাকার উন্নয়নের জন্য জাতীয় সংসদে কথা বলার সুযোগ পায়। একইভাবে তৃণমূল পর্যায়ের লোকজনও সরাসরি তাদের নেতার সাথে যোগাযোগ করে তাদের সমস্যার বিষয়ে অবগত করতে পারে। এতে সামাজিক যোগাযোগ অনেক বৃদ্ধি পায় এবং বন্ধন অটুট থাকে। অপরদিকে আনুপাতিক সংখ্যার ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের সাথে তৃণমূল জনগণের সাথে সরাসরি যোগাযোগ থাকার সম্ভাবনা কমে যেতে পারে, কারণ যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনি যে এলাকা নির্বাচনের জন্য প্রচারণা করেছেন সে এলাকার প্রতিনিধি নাও হতে পারেন। এমনকি যিনি নির্বাচনে প্রচারণা করবেন তিনি সদস্য পদ যে পাবেন তারও কোনো গ্যারান্টি নাই। এই পদ্ধতিতে যে সমস্যা সবচেয়ে বড় আকারে দেখা দিতে পারে তা হলো কাস্টিং ভোটের সংখ্যানুপাতের ভিত্তিতে সদস্য সংখ্যা নির্ধারিত হওয়ার পর সংশ্লিষ্ট রাজনৈতিক দল কিভাবে তাদের অনুকূলে প্রাপ্ত সদস্যদের নির্বাচন করবেন তা নির্ভর করছে দলের নীতি নির্ধারকদের উপর, যেখানে অস্বচ্ছতা, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি সহ দুর্নীতির ব্যাপক সুযোগ তৈরি হতে পারে। এছাড়াও অরাজনৈতিক ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে, যেহেতু রাজনৈতিক দলের মধ্যেই গণতন্ত্রের ব্যাপক অভাব পরিলক্ষিত হয়। দ্বিতীয়ত, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় স্থানীয় জনগণের সাথে দলের প্রচারণায় নিয়োজিত ব্যক্তির জনসংযোগ স্থাপনে আগ্রহের ঘাটতি পরিলক্ষিত হতে পারে। এতে সামগ্রিকভাবে ভোটের টার্নআউট ব্যাপক হারে কমে যেতে পারে, কেননা যিনি প্রচারণা করেছেন তিনি নিজেই জানেন না তিনি আসলেই সদস্যপদ পাবেন কিনা। ফলে স্থানীয় তৃণমূল জনগোষ্ঠীর সাথে রাজনৈতিক দলের নেতার জনবিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ফলে এই পদ্ধতি ব্যবহারে ক্রমান্বয়ে নির্বাচন ব্যবস্থা সার্বিকভাবে ধ্বংস হওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে আমি মনে করি। অনেকের ধারণা এই পদ্ধতি অনুসরণের ফলে নির্বাচিত সরকারের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তবে আমি এ বিষয়ে দ্বিমত পোষণ করি, কারণ কোনো বড় দল যদি
দ্বিতীয় বা তৃতীয় সারির কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, তাতে প্রতিবারই তারা সংখ্যাগরিষ্ঠ হওয়ার সুযোগ পাবে। এবং চারিত্রিকভাবে তারাও যদি চায়, স্বৈরাচারী হওয়া থেকে তাদেরকে কিভাবে কখনোই বিরত রাখা যাবে না। তাই নির্বাচন পদ্ধতির দিকে নজর না দিয়ে আমাদের উচিত আমাদের স্ব চরিত্রের উন্নয়ন করা, চিন্তা ভাবনায় সততা, নিষ্ঠা, ন্যায্যতা এবং সাম্যতার ভিত মজবুত করা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই পদ্ধতিতে নতুন হওয়ায় প্রান্তিক পর্যায়ে ভোটিং সিস্টেমের উপর এর প্রভাব কেমন হবে তাও আমাদের জানা নেই। এমত অবস্থায় বর্তমান প্রেক্ষাপটে সংসদীয় নির্বাচনে অজানা পদ্ধতির অন্তর্ভুক্তি কতটা যুক্তিযুক্ত হবে সে বিষয়ে অধিকতর গবেষণার অবকাশ রয়েছে বলে আমি মনে করি। পদ্ধতি যাই হোক, আমরা নিজেরা নৈতিকভাবে যতদিন না সৎ, নিষ্ঠাবান এবং মানবিক হতে পারবো, ততদিন আমাদের সমাজ থেকে এই জঞ্জাল কখনোই দূর হবে না। তাই আসুন সংসদ নির্বাচনের প্রচলিত নিয়মেই আমরা এগিয়ে যাই। একই সাথে দেশের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের উৎপত্তি স্থল স্থানীয় সরকার ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাই। স্থানীয় সরকার ব্যবস্থা নতুন পদ্ধতি অন্তর্ভুক্তির মাধ্যমে সংস্কার করে একে শক্তিশালী করি। তাহলে স্থানীয় সরকার এবং জাতীয় সংসদের মধ্যে একটি ক্ষমতার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে এবং দেশ এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।